নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা আরো একটা নতুন জিকে প্র্যাকটিস সেট তোমাদের সাথে আলোচনা করব এবং এখানে যে প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন। আগের দিন আমরা যেমনটা শুরু করেছিলাম এবং আজকে হচ্ছে তোমাদের 39তম প্র্যাকটিস সেটটি আলোচনা করা হবে, ঠিক আছে? তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে কি, নিচের কোন বেদে 10 রাজনের যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে? অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ নাকি যজুর্বেদ? তো 10 রাজনের যে যুদ্ধ, তার কথা উল্লেখ করা হয়েছে কোথায়? ঋগ্বেদে, ঠিক আছে? ঋগ্বেদে এই যুদ্ধের সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। এরপর দেখো, আমরা জানি যে ঋগ্বেদে টোটাল 10টা মণ্ডল, তার মধ্যে যে 7 নাম্বার মণ্ডলটি রয়েছে, ঠিক আছে, সপ্তম মণ্ডল, সেখানে কিন্তু এই 10 রাজনের যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। 10 রাজনের যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল? ভরতের রাজা সুদাস, ঠিক আছে? ভরত বলে একটা তখন জায়গা ছিল, যেটার নাম অনুসারে বলা হয় যে ভারতবর্ষ নাম রাখা হয়েছিল। তো ভরতের রাজা কে ছিল? সুদাস। এই রাজার সাথে 10 জন রাজার যুদ্ধ হয়েছিল এবং সুদাস জিতেছিল, ঠিক আছে? এবং এই যুদ্ধটা কোন নদীর তীরে হয়েছিল, এই প্রশ্নটাও এসেছিল, ঠিক আছে? নদীটার নাম হচ্ছে পুরুষিনী। কি নাম? পুরুষিনী, ঠিক আছে? এই নদীটা বেদে নাম আছে পুরুষিনী এবং বর্তমানে এই নদীটার নাম কি? রাবি, ঠিক আছে? বর্তমানে নাম হচ্ছে রাবি। এরপর দেখো, ঋগ্বেদ সম্বন্ধে তোমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যেমন কি ঋগ্বেদে টোটাল 10টা মণ্ডল, ঠিক আছে? 10টা মণ্ডল রয়েছে। 10টা মণ্ডলের মধ্যে 3টা মণ্ডল খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 3 নাম্বার মণ্ডল, একটা হচ্ছে 9 নাম্বার মণ্ডলটা, আর একটা হচ্ছে তোমার 10 নাম্বার মণ্ডলটা, ঠিক আছে? তো 3 নাম্বার মণ্ডলে কি রয়েছে? গায়ত্রী মন্ত্র, এটা মনে রাখবে, ঠিক আছে? গায়ত্রী মন্ত্র। তোমরা যারা এসএসসির প্রশ্ন দেখেছো, তারা দেখতে পারবে যে এই প্রশ্নটা এসেছে গায়ত্রী মন্ত্র কত নাম্বার মণ্ডলে রয়েছে? 3 নাম্বার মণ্ডলে রয়েছে। এবং এই গায়ত্রী মন্ত্রটা কে লিখেছিলেন? ঋষি বিশ্বামিত্র। কে লিখেছিলেন? বিশ্বামিত্র, ঠিক আছে? এরপর দেখো, এই 9 নাম্বার মণ্ডল, এখানে কি রয়েছে? সোম দেবতার উল্লেখ রয়েছে। সোম দেবতা, ঠিক আছে? এবং 10 নাম্বার মণ্ডলে আমাদের যে 4টা বর্ণ রয়েছে না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তো এই 4টা বর্ণের উল্লেখ আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই 10 নাম্বার মণ্ডলে, ঠিক আছে? এরপর দেখো নেক্সট, পরবর্তী বৈদিক যুগে নিচের কোন বর্ণ প্রধানত কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা করত? ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ নাকি শূদ্র? তো তোমাদেরকে যেমনটা বললাম, 4টা যে আমাদের বর্ণ রয়েছে, তার মধ্যে বৈশ্য যারা রয়েছে, ঠিক আছে, তারা কি করত? তারা করত কৃষিকাজ, পশুপালন এবং ব্যবসা। দেখো, এখানে দুটো জিনিস বুঝতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে বৈদিক কাল, আর একটা হচ্ছে বৈদিক কালের পরবর্তী যুগে, ঠিক আছে? আফটার বৈদিক কাল, ঠিক আছে? দেখো, এইখানে যখন যে বর্ণ প্রথাটা রয়েছে, এই বর্ণ প্রথাটা কিন্তু জন্মগত নয়। কি নয়? জন্মগত নয়। মানে যে যেরকম কাজ করত, তাকে সেরকম ভাবেই বলা হয়েছে এই সময়টায়। মানেটা কি? মানে কেউ যদি শূদ্র ঘরে জন্মগ্রহণ করে কিন্তু তার কাজ যদি ব্রাহ্মণের মতো হয়, তাহলে তাকে ব্রাহ্মণ বলা হয়েছে। তার কাজ যদি ক্ষত্রিয়ের মতো হয়, তাকে ক্ষত্রিয় বলা হয়েছে, কিন্তু বৈদিক কালের পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে? এখানে কি বলা হয়েছে? যে বর্ণটা বংশগত, বংশগত, ঠিক আছে? যার কারণেই আমাদের সমাজে যে যারা শূদ্র বিশেষ করে তাদেরকে কয়েক হাজার বছর ধরে মানে কি করা হয়েছে? অত্যাচার করা হয়েছে। কিসের জন্য? এইখানে বর্ণটাকে বংশগত করে দেওয়া হয়েছে, কিন্তু অরিজিনাল যে বৈদিক কাল, সেখানে কিন্তু বর্ণটা জন্মগত ছিল না, ঠিক আছে? সেখানে কাজের ভিত্তিতে, কর্মের ভিত্তিতে করা হয়েছিল। কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে। কিন্তু এখানে বংশগত করে দেওয়া হয়, ঠিক আছে? এই একটা জিনিস মনে রাখবে। নেক্সট, আচারের সাথে সম্পর্কিত বেদ কি? মানে যে বেদে যাগযজ্ঞের কথা উল্লেখ করা হয়েছে, সেই বেদ কোনটি? অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ নাকি যজুর্বেদ? তো মনে রাখবে, যাগযজ্ঞের কথা আমরা জানতে পারি যজুর্বেদে, ঠিক আছে?
আমাদের টোটাল চারটা বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই চারটা বেদের মধ্যে যে যাগযজ্ঞের কথা সেটা রয়েছে যজুর্বেদে। ঠিক আছে, যজুর্বেদ আবার দুটা ভাগে ভাগ হয়। দুটা ভাগ কি কি? একটা ভাগকে বলা হচ্ছে শুক্ল যজুর্বেদ। ঠিক আছে, শুক্ল যজুর্বেদ, আর একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ, এই শুক্ল যজুর্বেদটা পদ্য আকারে রয়েছে এবং কৃষ্ণ যজুর্বেদটা গদ্য আকারে রয়েছে। ঠিক আছে, এটা হলো যজুর্বেদ। আচ্ছা, এই যজুর্বেদের যারা পুরোহিত, পুরোহিত তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অথর্বীয়। অথর্বীয়, ঠিক আছে, অথর্বীয় বলা হয়। এরপর দেখো, আমাদের টোটাল চারটা বেদ কি কি বললাম? একটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, আর একটা হচ্ছে অথর্ববেদ। ঠিক আছে, তো এই যে ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটা বেদকে একত্রে বলা হয় বেদ ত্রয়ী। এবং সব থেকে লেটেস্ট মানে নবীনতম যে বেদ সেটা হচ্ছে অথর্ববেদ। ঠিক আছে, তো এই বিষয়ে আমরা দেখব। যেমন প্রথমেই রয়েছে ঋগ্বেদ। ঠিক আছে, দেখো ঋগ্বেদ, ঋগ্বেদে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে ঋগ্বেদে 10টা মণ্ডল রয়েছে। ঠিক আছে, এবং তার সাথে কি 1028টি সূক্ত রয়েছে। এই একটা পয়েন্ট মনে রাখতে হবে। এরপর হচ্ছে সামবেদ। সামবেদ দিকে কি মনে রাখতে হবে? সামবেদ দিকে মনে রাখতে হবে যে সামবেদকে কি বলা হয়? ভারতীয় সঙ্গীতের জনক। ভারতীয় সঙ্গীতের জনক কাকে বলা হয়? সামবেদকে বলা হয়। এবং সামবেদের যারা পুরোহিত হয়, ঠিক আছে, এটার যারা পুরোহিত তাদেরকে কি বলা হয়? উদ্গাতা। উদ্গাতা। তাহলে পড়ে রইল কি? অথর্ববেদ। এটা বললাম সব থেকে নবীনতম, এবং এই বেদটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিকের বেদ। ঠিক আছে, এই যে জাদু টোনা যেসব রয়েছে সেই ব্ল্যাক ম্যাজিকের বেদ বলা হয় অথর্ববেদকে। এবং অথর্ববেদে টা যে লিখেছে, মানে যিনি লিখেছেন অথর্ববেদ তার নাম হচ্ছে অথর্বা ঋষি। অথর্বা ঋষি, অথর্বা ঋষি। ঠিক আছে, অথর্বা ঋষি কাকে বলা হয়? যে কিনা অথর্ব বেদটি লিখেছেন। এবং এই বেদে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যেটা পরীক্ষায় আসে, যে সভা এবং সমিতি, সভা এবং সমিতি হচ্ছে কি প্রজাপতির দুই কন্যা। প্রজাপতির দুই কন্যা। ঠিক আছে, তাহলে সভা সমিতিকে প্রজাপতির দুই কন্যা কোন বেদে বলা হয়েছে? অথর্ব বেদে বলা হয়েছে। নেক্সট, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঠিক আছে, তো দেখো জৈন ধর্মের তীর্থঙ্কর কারা? আমাদের যেমন বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ রয়েছে, ঠিক সেরকম জৈন ধর্মের টোটাল 24 জন তীর্থঙ্কর ছিলেন। কতজন? 24 জন তীর্থঙ্কর ছিলেন। এবং তাদের মধ্যে যারা মুক্তি লাভ করেছে তাদেরকে কি বলা হয়? তীর্থঙ্কর। ঠিক আছে, তো প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর স্বামী, অজিতনাথ, ঋষভদেব, নাকি পারসনাথ? তো তো দেখো, জৈন ধর্মের প্রথম যে তীর্থঙ্কর তার নাম হচ্ছে ঋষভদেব, বা আরেকটা নাম হচ্ছে আদিনাথ, বা আদিনাথ। ঠিক আছে, এরপর জৈন ধর্মে প্রত্যেকটা তীর্থঙ্করের কিছু সিম্বল ছিল। যেমন ঋষভদেব বা আদিনাথের সিম্বল হচ্ছে হাতি। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে অজিতনাথ, ইনি হচ্ছেন কে? ইনি হচ্ছেন সেকেন্ড তীর্থঙ্কর। এবং এনার চিহ্ন কি ছিল? সরি, একটু ভুল হয়েছে, আগে তোমাদেরকে এটা আমার বলে দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে কি, আদিনাথের হচ্ছে ষাঁড়। আদিনাথের হচ্ছে ষাঁড়। ঠিক আছে, আদিনাথের হচ্ছে ষাঁড়। এবং অজিতনাথ, অজিতনাথের হচ্ছে কি হাতি।
চিহ্ন। এরপর পারসনাথ এবং মহাবীর স্বামী। পারসনাথ ছিলেন 23তম এবং মহাবীর স্বামী ছিলেন 24তম তীর্থঙ্কর। মহাবীর স্বামীর চিহ্ন কি ছিল? সিংহ, ঠিক আছে, এবং পারসনাথের ছিল সাপ, ঠিক আছে। এগুলো হচ্ছে তাদের চিহ্ন। এরপর দেখো এই যে 23তম যিনি তীর্থঙ্কর রয়েছেন, 23rd, তার নাম কি? পারসনাথ, ঠিক আছে। তিনি তার জীবনকালে 4টি গুরুত্বপূর্ণ উক্তি দিয়েছিলেন বা পথ দেখিয়েছিলেন, ঠিক আছে। তার মধ্যে প্রথম যে পথটা মুক্তি লাভের সেটা হচ্ছে অহিংসা, সেটা হচ্ছে অহিংসা মানে হিংসা না করা। তারপর হচ্ছে সত্য, সবসময় সত্য কথা বলা। 3 নাম্বার হচ্ছে অসত্য, অসত্য বলতে কি? কোনো রকম 2 নাম্বারই কাজ না করা, ঠিক আছে। তারপর হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহটা কি? মানে তোমার যতটুকু প্রয়োজন তার বেশি যাতে তোমার কাছে না থাকে, ঠিক আছে, অপরিগ্রহ। এই চারটা কে দিয়েছিলেন? এই চারটা যে পথ দেখিয়েছিলেন পারসনাথ, এবং 24 নাম্বার যিনি তীর্থঙ্কর মহাবীর স্বামী, ঠিক আছে, তিনি একটা এখানে অ্যাড করেছেন, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। তো এই যে 5টা পথ, এই 5টা পথকে একত্রে কি বলা হয়? পঞ্চ মহাব্রত। পঞ্চ মহাব্রত, ঠিক আছে। মুক্তি লাভের ক্ষেত্রে এই 5টা ব্রত মেনে চলতে হবে জৈন ধর্মের যে দর্শন, সেই দর্শন অনুযায়ী। এরপর দেখো এই মহাবীর স্বামীর পথ থেকে, ঠিক আছে, 24 নাম্বার তীর্থঙ্কর মহাবীর স্বামীর পথ থেকে জৈন ধর্ম দুটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে শ্বেতাম্বর, আর একটা হচ্ছে দিগম্বর। শ্বেতাম্বর কারা? যারা শ্বেত বস্ত্র, যারা শ্বেত বস্ত্র পরা শুরু করে। আর দিগম্বর কারা? যারা হচ্ছে কি নির্বস্ত্র আর কি, ভালো কথা বলতে গেলে নির্বস্ত্র, বা যারা কোনো রকম বস্ত্র পরিধান পরিধান করে না, ঠিক আছে। তো এই শ্বেতাম্বরের যে সূচনা, এই জৈন ধর্ম মতটা সূচনা করেছিলেন কে? স্থূলভদ্র। কে করেছিলেন? স্থূলভদ্র। এবং দিগম্বরের মতটার যে সূচনা কে করেছিলেন? ভদ্রবাহু। ভদ্রবাহু, ঠিক আছে। এই ভদ্রবাহুর একটা বই আছে, একটা বই তিনি লিখেছেন, তার নাম হচ্ছে কল্পসূত্র। এবং এই কল্পসূত্রে জৈন ধর্মের যে 24 জন তীর্থঙ্কর, ঠিক আছে, তাদের জীবনী সম্বন্ধে জানা যায়, ঠিক আছে। এরপর দেখো একটা প্রশ্ন এখানে আসে যে আমরা তো সবাই জানি যে জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর রয়েছেন, কিন্তু আমরা কোথার থেকে জানতে পারি, এই প্রশ্নটাও আসে। তো সেটা মনে রাখতে হবে, ভদ্রবাহুর যে কল্পসূত্র বইটি রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি, ঠিক আছে। নেক্সট, যে বইটিতে বৌদ্ধ সংঘের জন্য সমস্ত নিয়ম কানুন তৈরি করা হয়েছিল, সূত্র পিটক, অভিধম্ম পিটক, বিনয় পিটক নাকি মিলিন্দ পানহা? তো দেখো বৌদ্ধ সংঘের যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো আমরা দেখতে পাই বিনয় পিটকে। কোথায় দেখতে পাই? বিনয় পিটক। বৌদ্ধদের সব থেকে গুরুত্বপূর্ণ যে সাহিত্য বা টেক্সট বা ধর্মের বই বলা চলে, সেটা হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক, এই ত্রিপিটক কোনটা কোনটা? সূত্র পিটক, অভিধম্ম পিটক এবং বিনয় পিটক, ঠিক আছে। এই 3টা পিটককে একত্রে বলা হয় ত্রিপিটক। বোঝা গেছে? নেক্সট, তৃতীয় বৌদ্ধ পরিষদ কোন শহরে অনুষ্ঠিত হয়? তক্ষশিলা, রেঙ্গুন, পাটলিপুত্র নাকি শ্রাবস্তী? তো দেখো তোমরা জানো গৌতম বুদ্ধের মহাপ্রয়াণের পর কি হয়? টোটাল 4টা বৌদ্ধ সংগীতি হয়, বা টোটাল 4টা বৌদ্ধ পরিষদ হয়। তো সেখানে যে তৃতীয় বৌদ্ধ পরিষদ সেটা কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে হয়েছিল। কোথায় হয়েছিল? পাটলিপুত্র। তো দেখো আমরা 4টা যে বৌদ্ধ পরিষদ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, ঠিক আছে। তো দেখো প্রথম যে বৌদ্ধ সংগীতি সেটা হয়েছিল তোমার 483 বিসিতে। ডেটগুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ। এই সময় রাজা কে ছিল? আজাত শত্রু।
কার রাজত্বকালে হয়েছিল? আজাতশত্রু। এবং কোথায় হয়েছিল? রাজগৃহ, বিহার, জানো তোমরা। সেকেন্ড, এটা হয়েছিল 100 বছর পর, 383 বিসিতে। এবং তখন রাজা কে ছিলেন? কালাশোক। কালাশোক, ঠিক আছে। এটা কোথায় হয়েছিল? বৈশালীতে। 3 নম্বরটা কবে হয়? 250 বিসি। এটার সময় রাজা কে ছিল? অশোক। কার সময়কালে হয়েছে? অশোকের সময়কালে। এবং ওইটা হয়েছে তোমার পাটলিপুত্র, ঠিক আছে। এবং 4 নম্বর এবং সর্বশেষ, এটা হচ্ছে তোমার 72 এডিতে। কার সময়কালে হয়েছে? কনিষ্ক, ঠিক আছে। এবং কোথায় হয়েছে? কাশ্মীর, ঠিক আছে। তো টোটাল এই যে 4টা বৌদ্ধ সংহিতি রয়েছে, এই 4টাই কিন্তু ডেট, কার সময় হয়েছে এবং কোথায় হয়েছে, এই 4টা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় প্রজাতন্ত্র শব্দটি আগে নিচের কোন শব্দটি নেই? তো দেখো, ভারতের যে সংবিধান, তার প্রস্তাবনায় কোন শব্দটি নেই? সোশ্যালিস্ট, সোভারিন, ডেমোক্রেটিক নাকি ফেডারাল? তো মনে রাখবে যে ফেডারাল যে শব্দটি, এটা কিন্তু রিপাবলিক কথাটির আগে নেই। হয়তো তোমরা প্রশ্নটা ঠিকঠাক ভাবে বুঝতে পারোনি, তার জন্য তোমাদেরকে আমাদের যে প্রস্তাবনা সেটা একবার দেখতে হবে। দেখো, আমাদের প্রস্তাবনাটা এটা হচ্ছে কি ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিএমবেল। প্রথমত বলে রাখি, এই যে লেখাটা, এটার ভাষাটা আমরা কোথা থেকে নিয়েছি? অস্ট্রেলিয়া থেকে নিয়েছি, ঠিক আছে। এই প্রিএমবেলটা এনেছিল কে? জওহরলাল নেহেরু, ঠিক আছে। এই দুটো পয়েন্ট প্রথমে মনে রাখো। এরপর দেখো কি লিখেছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রথম লাইনটা দেখবে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের নাগরিক, হ্যাভিং সোলেমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল সিটিজেন। তাহলে রিপাবলিকের আগে কটা শব্দ রয়েছে? একটা হচ্ছে সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার এবং ডেমোক্রেটিক। ফেডারেল শব্দটি কি কোথাও রয়েছে? না, রয়নি। এরপর দেখো, জাস্টিস, কত প্রকারের জাস্টিস দিচ্ছে? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। লিবার্টি, স্বাধীনতা কি দিচ্ছে? অফ থট, ভাবনা চিন্তা করার। এক্সপ্রেশন, এক্সপ্রেস করার। বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. এখান থেকে কি কি প্রশ্ন আসে তোমাদেরকে প্রথমত জানতে হবে। প্রশ্ন নাম্বার 1, আমাদের প্রস্তাবনায় ইন্ডিয়া শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? ইন্ডিয়া শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? তো দেখো, তোমরা এখানে একবার দেখতে পাবে, ঠিক আছে। আর কোথায় দেখতে পাবে? এখানে একবার দেখতে পাবে। তাছাড়া আর কোথাও কিন্তু ইন্ডিয়া শব্দটির ব্যবহার তোমরা দেখতে পারবে না। তাহলে ইন্ডিয়া শব্দটির ব্যবহার দুবার হয়েছে। এই যে এস 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 ডি আর, যদি বলা হয় আমাদের ভারতবর্ষকে প্রস্তাবনায় কিরকম ভাবে দেখানো হয়েছে, তো সেক্ষেত্রে এই ট্রিকটা মনে রাখবে, ট্রিপল এস ডিআর বা এস এস ডিআর। এস এস মানে হচ্ছে প্রথমে রয়েছে সোভারিন। সোভারিন মানে কি? সোভারিন মানে হচ্ছে আমাদের দেশের সমস্ত রকম নীতি আমরা নিজেরাই ঠিক করি, আমাদের উপর কোনো বাইরের দেশের কোনো রকম কি বলবো প্রভাব নেই, আমরা নিজেরা স্বতন্ত্র, এটা হচ্ছে সোভারিন। তারপর রয়েছে কি? সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজবাদী। তারপর রয়েছে সেকুলার। সেকুলার মানে কি? সেকুলার হচ্ছে ধর্ম নিরপেক্ষ। ডেমোক্রেটিক, ডেমোক্রেটিক বলতে লোকতন্ত্র। এবং রিপাবলিক, রিপাবলিকটা কি? রিপাবলিক মানে হচ্ছে যেখানকার যে দেশের হেড, আমাদের দেশের হেড কে? সেটা হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে। তো যে দেশের হেড ইলেকশনের মাধ্যমে ঠিক করা হয়,
সেটা হচ্ছে রিপাবলিক। যেমন আমাদের প্রেসিডেন্টের জন্য আলাদা করে ইলেকশন হয়। তাহলে প্রথমত একটা হচ্ছে ইন্ডিয়া শব্দের ব্যবহার কতবার হয়েছে, আমাদের দেশকে প্রস্তাবনায় কিরকম ভাবে দেখানো হয়েছে। 3 নাম্বার, 3 নাম্বার যেটা রয়েছে এখানে লিখছি, 3 নাম্বার হচ্ছে কত প্রকারের জাস্টিস, জাস্টিস কত প্রকারের দেওয়া হয়েছে। তো দেখো এখানে গুণ, একটা হচ্ছে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, মানে টোটাল 3 প্রকার। কি কি? একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা হচ্ছে ইকোনমিক্যাল জাস্টিস, আর একটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস। ঠিক আছে, এরপর দেখো 4 নাম্বার প্রশ্ন, কত প্রকারের লিবার্টি দেওয়া হয়েছে। লিবার্টি, তো দেখো একটা লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ, 1 2 3 4 5, 5 প্রকারের। ঠিক আছে, 5 নাম্বারে ইকুয়ালিটি, ইকুয়ালিটি কত প্রকারের, স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি 2 প্রকারের। ঠিক আছে, 2 প্রকারের ইকুয়ালিটি দেওয়া হয়েছে। এই হচ্ছে মেন কনসেপ্ট, যে আমাদের প্রিএমবেল থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসে যে আমাদের প্রস্তাবনায় এখনো পর্যন্ত কতবার সংবিধান সংশোধন করা হয়েছে। তো মনে রাখবে একমাত্র একবার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। ঠিক আছে, এরপর দেখো বাকি প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে কোনটা নয়, ফেডারেল শব্দটি নেই, প্রজাতন্ত্র শব্দটির আগে নিচের কোন শব্দটি নেই, সেটা হচ্ছে ফেডারেল। দেখো আরেকবার দেখে নাও, প্রথমত রয়েছে কি, সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, ফেডারেল বলে কিচ্ছু নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন নিচের, নিচের এটা অ্যাকচুয়ালি প্রশ্নটা ভুল আছে। ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক, নিচের কোথায়, এটা ঠিক করবে কোথায়। ঠিক আছে, ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করা হয়েছে। নির্দেশমূলক নীতি বলতে কোনটা বোঝায়, ডিপিএসপি। ঠিক আছে, নাকি প্রস্তাবনা, নাকি ইউনিয়ন তালিকা, নাকি রাষ্ট্র তালিকা। তো তোমাদেরকে এখনই বললাম, ধর্মনিরপেক্ষ কোথায় বলা হয়েছে, আমাদের প্রস্তাবনাতে। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত ন্যায় বিচার কোন আকারে গৃহীত হয়েছে। আমাদের জাস্টিস কত প্রকারের বললাম, 3 প্রকারের। ঠিক আছে, সেটাই জিজ্ঞাসা করা হয়েছে যে ন্যায় বিচার কোন আকারে গৃহীত হয়েছে। পলিটিক্যাল, হ্যাঁ পলিটিক্যাল বটে, ইকোনমিক্যাল এবং সোশ্যাল, মানে অল অপশন আর কারেক্ট। ঠিক আছে, দেখো এখানে দিয়েছি না, জাস্টিস অফ সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। ঠিক আছে, এরপর ভারতের নাগরিকত্ব আইন পাস হয় কোন সালে, সিটিজেনশিপ অ্যাক্ট কোন সালে পাস হয়। ঠিক আছে, 1951, 1955, 1959, 1964। তো মনে রাখবে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট, ঠিক আছে, সেটা প্রথমবার পাস হয় 1955-এ, 1955, এবং সেখানে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য টোটাল 5টা রাস্তা তৈরি করা হয়। একটা হচ্ছে কি, বাই বার্থ, যেটা আমরা সকলেই পেয়েছি। বাই বার্থ বলতে কি, জন্মের ভিত্তিতে আমরা সকলেই ভারতবর্ষে জন্মেছি, তার জন্য আমরা ভারতের নাগরিকত্ব পেয়েছি। 2 নাম্বার হচ্ছে কি, বংশের ভিত্তিতে, বংশের ভিত্তিতে, বংশের ভিত্তিতে বলতে কি বোঝায়, ধরো কোনো একজন ব্যক্তি সে অন্য কোনো দেশে জন্মেছে, কিন্তু তার বাবা বা মা তার মধ্যে একজন ভারতীয়, সেক্ষেত্রে সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে। যদি তোমরা এক্সাম্পল দেখতে চাও তাহলে সব তোমাদের সকলের প্রিয় পরিচিত, ঠিক আছে, সকলের পরিচিত কে, শিখর ধাওয়ান, শিখর ধাওয়ান। ঠিক আছে, তার জন্ম কিন্তু ভারতবর্ষে হয়নি। 3 নাম্বার কি রয়েছে, রেজিস্ট্রেশনের মাধ্যমে, যেটা প্রত্যেকটা দেশেরই একটা প্রসেস। ঠিক আছে, এটা হোম মিনিস্ট্রি থেকে করা হয়। প্রথমত একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়, তারপর হোম মিনিস্ট্রি ঠিক করে যে তাকে নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না। আরেকটা হচ্ছে কি, ন্যাচারালাইজেশন। তার মানে কি, ধরো তুমি বিদেশি কিন্তু তুমি ভারতে এসে ব্যবসা করছো অনেকদিন ধরে, বা তুমি একজন সায়েন্টিস্ট,
তোমার মধ্যে বিভিন্ন রকমের আর্ট আছে, তুমি বিভিন্ন ধরনের, তুমি কোনো একটা বিখ্যাত আর্টিস্ট, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। আরেকটা হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে কি জমি অধিগ্রহণ। জমি অধিগ্রহণ, এটা হচ্ছে এক্সাম্পল, তোমরা যদি দেখো সেটা হচ্ছে সিকিম। মনে রাখবে সিকিম কিন্তু ভারতের অংশ ছিল না, পরবর্তী ক্ষেত্রে সিকিম ভারতে যুক্ত হতে চায়। যেহেতু সিকিম ভারতের মধ্যে যুক্ত হয়েছে, তাই সিকিমে বসবাসকারী প্রত্যেকটা ব্যক্তিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। তো এইটা হচ্ছে 5টা পদ্ধতি ভারতের নাগরিকত্ব পাওয়ার। এরপর 2019 সালে ভারত সরকার একটা নতুন সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে আসে, সেটার নাম হচ্ছে সিএএ। সম্পূর্ণ নাম কি? সিটিজেনশিপ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কি বলা হয়? এখানে বলা হয় যে আমাদের যে প্রতিবেশী দেশ, যেমন পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ঠিক আছে, এইসব প্রতিবেশী দেশের যারা মাইনরিটি বলতে কি যারা সংখ্যায় কম। তো তোমরা যদি দেখো শ্রীলঙ্কা নেই, ঠিক আছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3টা দেশেরই মাইনরিটি হচ্ছে কারা? এক হচ্ছে হিন্দু, 2 হচ্ছে বৌদ্ধ, 3 হচ্ছে জৈন, 4 হচ্ছে খ্রিস্টান, আবার অন্যান্য যায় পার্সি রয়েছে, ঠিক আছে। তো যারা মাইনরিটি, যারা ধর্মের জন্য ওইখানে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে, সেটাই বলা হয়েছিল 2019-এ সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ হিল স্টেশন? মানালি, লে, ওটি নাকি পুনমুদি? তো মনে রাখবে লে, লাদাখের লে হচ্ছে কি ভারতের সর্বোচ্চ হিল স্টেশন। নেক্সট, মাউন্ট জপুনো কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, সিকিম, অন্ধ্রপ্রদেশ নাকি হিমাচল প্রদেশ? তো মাউন্ট জপুনো এটা হচ্ছে তোমার সিকিমে অবস্থিত। এটার উচ্চতা তোমরা যদি শুনো একটু অবাক হবে, সেটা হচ্ছে 5,603 মিটার। এবং এটির অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের ভিতর। ন্যাশনাল পার্ক যে রয়েছে তার পার্কের ভেতরে মাউন্ট জপুনো রয়েছে। নেক্সট, নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী পর্বতশ্রেণী কি নামে পরিচিত? শিবালিক, অজান্তা, সাতপুরা, বিন্ধ্য, ঠিক আছে। তো দেখো নর্মদা এবং তাপ্তি এই দুটা নদীর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সতপুরা রেঞ্জ বা সাতপুরা রেঞ্জ। দেখো এটা একটু ডিটেলসে বুঝতে গেলে না তোমাদেরকে একবার ম্যাপটা দেখতে হবে। তো দেখো এটা হচ্ছে ভারতের ম্যাপ, এঁকে নি ম্যাপটা, তারপর তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের ম্যাপ। এখানে কিন্তু হিমালয়কে নিয়ে বোঝানো হবে না, আগেই বলছি। হিমালয়কে তোমাদের সাথে একটা আলাদা ক্লাসে বোঝাবো, ঠিক আছে। হিমালয়কে এখানে বোঝানোটা পসিবল নয়, এখানে একটু অসুবিধা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এটা একটা বেসিক ম্যাপ। দেখো গুজরাট থেকে একদম দিল্লি পর্যন্ত যে পর্বত শ্রেণীটা রয়েছে, ঠিক আছে, তার নাম কি? তার নাম হচ্ছে আরাবল্লী। এটার নাম কি? আরাবল্লী, ঠিক আছে। আবার গুজরাট থেকে বিহার পর্যন্ত একটা পর্বত শ্রেণী রয়েছে, তার নাম হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, বিন্ধ্য। তারপর দেখো এখানে একটা নদী বয়ে গেছে, নদীটার নাম হচ্ছে তাপ্তি, ঠিক আছে, যেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে গেছে। এবং ঠিক এই জায়গাটা থেকে আরেকটা নদী এসছে, তার নাম হচ্ছে নর্মদা। নর্মদা, এই নদী দুটার মাঝখানে একটা রেঞ্জ রয়েছে, তাকে বলা হচ্ছে কি সতপুরা রেঞ্জ, সতপুরা রেঞ্জ, ঠিক আছে। এটা হয়ে গেল কয়েকটা গুরুত্বপূর্ণ রেঞ্জ। এরপর দেখো একটু কালারটা চেঞ্জ করি, হ্যাঁ। এরপর দেখো গুজরাট, এখানে এই জায়গা থেকে একদম তামিলনাড়ু পর্যন্ত কি রয়েছে? পশ্চিমঘাট পর্বতমালা, এবং এইদিকে ভাগ ভাগ ভাবে রয়েছে কি পূর্বঘাট পর্বতমালা, এবং এখানে রয়েছে নীলগিরি। তো এটা বোঝানোর কারণটা কি দেখো, এটা হচ্ছে কি পশ্চিমঘাট
পশ্চিম ঘাট, এটা হচ্ছে পূর্ব ঘাট, আর এটা হচ্ছে তোমার নীলগিরি। আবার এইখানে এই জায়গাটাকে কি বলা হয়, এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার ডাক্কানের পাঠার। ডাক্কানের পাঠার, ঠিক আছে। তো দেখো, এই যে হচ্ছে আরাবল্লী, বিন্ধ্য, ঠিক আছে, এখানে হচ্ছে আরাবল্লী, এখানে হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, এখানে হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, এটা হচ্ছে কি সতপুরা রেঞ্জ, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা। তাহলে কি বলেছে, নর্মদা এবং তাপ্তি। তো এখানে দেখো, এটা হচ্ছে নর্মদা নদী, এটা হচ্ছে নর্মদা নদী, এখানে হচ্ছে তাপ্তি নদী, এই দুটার মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি সতপুরা রেঞ্জ, ঠিক আছে। তো সতপুরা রেঞ্জ হচ্ছে অ্যান্সার। এরপর দেখো, প্রত্যেকটা পর্বতের হাইয়েস্ট পিক রয়েছে, ঠিক আছে। প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরাবল্লী। এক হচ্ছে আরাবল্লী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গুরু শিখর, গুরু শিখর। দুই, তারপর হচ্ছে বিন্ধ্য পর্বতমালা, বিন্ধ্য, এটা সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কালুম্বে পিক, কালুম্বে পিক। তিন নম্বরে, তিন নাম্বার হচ্ছে তোমার সতপুরা রেঞ্জ, সতপুরা রেঞ্জ, এটার নাম কি, এটা সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়, ঠিক আছে। চার নম্বরে, সতপুরার পর চলে এসো তোমরা নীলগিরি, এই পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার আরো একটা নাম হচ্ছে কি সহয়াদ্রি, ঠিক আছে। এটার হাইস্ট পিকের নাম হচ্ছে আনাই মুদি, ঠিক আছে। এরপর হচ্ছে পূর্বঘাট, এটা হচ্ছে মহেন্দ্রগিরি, ঠিক আছে। আরেকটা রয়েছে নীলগিরি, নীলগিরি, নীলগিরিতে হচ্ছে, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হচ্ছে তোমার দোদা বেতা, দোদা বেতা, ঠিক আছে। তো এই কয়েকটা হাইস্ট পিক অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবং তোমাদের জন্য একটা মানে খবর দিই, নীলগিরিতে একটা উপজাতি রয়েছে, তার নাম হচ্ছে টোডা উপজাতি। এই উপজাতির মধ্যে কি দেখতে পাওয়া যায়, বহুপতি বিবাহ, মানে একজন নারীর অনেকজন স্ত্রী এখানে দেখতে পাওয়া যায়। নেক্সট, একটি বহিরাগত শক্তি দ্বারা কাজ না করা হলে বিশ্রামে একটি বস্তু বিশ্রামে থাকে, অথবা যদি গতিশীল থাকে তবে এটি অবিচ্ছিন্ন গতিতে একটি সরল রেখায় চলতে থাকে। এটি কিসের নিয়ম, ল অফ রেস্ট, ল অফ ফোর্স, ল অফ ইনার্সিয়া, ল অফ স্পিড। তো দেখো, তোমরা যারা নিউটনের গতিসূত্র পড়েছো, নিউটনের গতিসূত্র, একটা মিনিট তোমরা হোল্ড করো তো, আসছে আসছে একটু, হ্যাঁ। তো দেখো, নিউটনের গতিসূত্র তোমরা যারা পড়েছো, ঠিক আছে, তো নিউটনের টোটাল গতিসূত্র হচ্ছে তিনটা। তার মধ্যে প্রথম যে গতিসূত্রটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ল অফ ইনার্সিয়া। ঠিক কি বলা হয়, ল অফ ইনার্সিয়া। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো একটা বস্তু যদি মানে স্থির অবস্থায় থাকে, তাহলে যতক্ষণ না তার উপর বাইরের থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে সেটা স্থির অবস্থাতেই থাকে। আবার যদি কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় থাকে এবং তার গতি মানে কোনো একটা বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে সে কি করতে চায়, সবসময় একটা সরল রেখায় একই রকম স্পিডে থাকতে চায়। এটার একটা এক্সাম্পল তোমরা পাবে যখন তোমরা ধরো বাসে চাপো, ঠিক আছে, বাসে চাপো, বাস, বাসের ভিতরে দেখবে যখন হঠাৎ করে ব্রেক দেয় তখন আমরা একটু এগিয়ে যাই। তার কারণটা কি, দেখো বাসটা চলমান হলেও আমরা ছিলাম স্থির, ঠিক আছে। যেহেতু বাসটা চলছিল তার জন্য আমরাও নিজেরা ভাবছিলাম যে আমরাও
চলছি। এরপর হঠাৎ করে যখন ব্রেক দেওয়া হলো তখন আমরা কিন্তু ওই গতিবেগটাতে এগাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এরপর যখন ব্রেকটা দেওয়া হয় তখন আমরা কি হয়, ওই যে কিছুক্ষণের জন্য বললাম না সরল রেখায় একই রকম স্পিডে এগোতে চাই বা গতি করতে চাই, সেটাই হচ্ছে তার কারণে আমরা একটু এগিয়ে যাই। এটা হচ্ছে ল অফ ইনার্সিয়া, মানে কোনো বস্তু স্থির থাকলে স্থির থাকতে চায় যতক্ষণ না বাইরের থেকে বল দেওয়া হচ্ছে, আবার কোনো বস্তু স্পিড মানে গতিতে থাকলে সেটা একই রকম গতিতেই থাকতে চায় যতক্ষণ না তাকে বাইরের থেকে কোনো রকম মানে বাধা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ল অফ ইনার্সিয়া। এরপর দ্বিতীয় গতিসূত্রতে কি বলা হয়েছে? দ্বিতীয় গতিসূত্রতে বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের যে পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগও সেদিকেই ক্রিয়া করে। সেটা আমরা একটা শর্ট ফর্ম শিখেছিলাম কি, এফ সমান এম এ। ঠিক আছে, এবং 3 নাম্বার গতিসূত্রতে আমরা সকলেই জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এভরি অ্যাকশন ইন নেচার দেয়ার ইজ আ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের 3টা গতিসূত্র। তাহলে কি বলা হয়েছে যে বহিরাগত শক্তি, এটা হচ্ছে ল অফ ইনার্সিয়া, নিউটনের প্রথম গতিসূত্র। নেক্সট, নিচের কোনটি ভালো অন্তরক, অন্তরক বা ইনসুলেটর বা ইনসুলেটর। ঠিক আছে, ইনসুলেটরটা কি? ইনসুলেটর হচ্ছে যে এমন একটা ম্যাটেরিয়াল যেটা ইলেকট্রিসিটি পাস করতে বাধা দেয়। কি করে? ইলেকট্রিসিটি পাস করতে বাধা দেয়, মানে ইলেকট্রিসিটি পরিবহন করতে দেয় না, এটা হচ্ছে ইনসুলেটর। আর একটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর কাকে বলে? যার মাধ্যম দিয়ে ইলেকট্রিসিটি ভালোভাবে পাস হয় যেসব ম্যাটেরিয়ালের মধ্যে। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর কি? যেসব মেটালের মধ্য দিয়ে কোনো সময় ইলেকট্রিক পাস হয় কোনো সময় হয় না, মানে ইনসুলেটর এবং কন্ডাক্টর দুটারই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, তাকে বলা হচ্ছে সেমি কন্ডাক্টর। ঠিক আছে, তো দেখো গ্লাস, গ্লাস কিন্তু একটা ইনসুলেটর। ঠিক আছে, গ্লাস হচ্ছে একটা ইনসুলেটর এবং গ্লাসের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস করা সম্ভব নয়। ঠিক আছে, এরপর দেখো নেক্সট, তার আগে ইনসুলেটরের কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিই। পরীক্ষায় সবসময় যে গ্লাস আসবে তা তো নয়। যেমন একটা হচ্ছে তোমার কাঠ, ঠিক আছে, অন্তরক ইনসুলেটর। একটা হচ্ছে কি, কাঠ বা উড, রাবার, প্লাস্টিক। ঠিক আছে, এগুলো সব কিন্তু অন্তরক। তাছাড়া এগুলো এগুলো মনে রাখবে। এরপর হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর কন্ডাক্টর যেমন একটা হচ্ছে তোমার কপার, কপার কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। তাছাড়া হচ্ছে সিলভার, গোল্ড, ঠিক আছে, গ্রাফাইট, সিলভার, গোল্ড, গ্রাফাইট। জল, জল কিন্তু কন্ডাক্টর, প্ল্যাটিনাম, এগুলো সব কন্ডাক্টর। পারদ কন্ডাক্টর, ক্যাডমিয়াম কন্ডাক্টর, কিন্তু জার্মেনিয়াম এটা হচ্ছে সেমি কন্ডাক্টর। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে যে জার্মেনিয়াম হচ্ছে একটা সেমি কন্ডাক্টর। ঠিক আছে, নেক্সট দেখো, আলো ড্যাশে সবচেয়ে দ্রুত ভ্রমণ করে? নাইট্রোজেন, বায়ু, ইস্পাত নাকি ভ্যাকিউম? তোমরা সকলেই জানো যে আলো মানে আলো বায়ু শূন্য অবস্থায়, ঠিক আছে, আলো বায়ু শূন্য অবস্থায় যেখানে বায়ু থাকে না সেখানে সব থেকে গতিতে ভ্রমণ করতে পারে। এবং বায়ু শূন্য অবস্থায় আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর গতিবেগ বায়ু শূন্য অবস্থায়। নেক্সট, নিচের কোনটি মেটালয়েড? মেটালয়েড বলতে কি বোঝায়? মেটালয়েড বলতে যারা উপধাতু, মানে মেটাল আর নন মেটালের দু রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তো কোনটা? অ্যালুমিনিয়াম, মার্কারি, কপার, বোরন, সিলিকন, অ্যান্টিমনি, বোরন, মার্কিউরি, আয়রন নাকি বোরন, অক্সিজেন, অ্যালুমিনিয়াম? তো দেখো বোরন,
সিলিকন এবং অ্যান্টিমনি, এগুলো তিনটাই কিন্তু মেটালয়েড। ঠিক আছে, মেটালয়েডের কয়েকটা এক্সাম্পল, মানে টোটাল পিরিয়ডিক টেবিলে 7টি মেটালয়েড রয়েছে, টোটাল পিরিয়ডিক টেবিলে 7টা। তো নোট করে নাও। প্রথমত হচ্ছে সিলিকন, সিলিকন আমরা এসআই দিয়ে চিহ্নিত করি। সেকেন্ড হচ্ছে বোরন, তিন নাম্বার হচ্ছে তোমার আরেকটা বলো টেলুরিয়াম। ঠিক আছে, টেলুরিয়াম, টেলার থেকে টেলুরিয়াম, টিই। 4 অ্যান্টিমনি, অ্যান্টিমনি হচ্ছে কি মেটালয়েড, এস বি এটাকে লেখা হয়। 5 নাম্বার হচ্ছে জার্মেনিয়াম, জার্মেনিয়াম যেটা বললাম সেমিকন্ডাক্টর, এটাও কিন্তু একটা মেটালয়েড। 6 আর্সেনিক, ঠিক আছে, এটাও একটা মেটালয়েড, এবং আরেকটা হচ্ছে অ্যাস্টেটিন, এটা হচ্ছে তোমার এটি। তো এই 7টা টোটাল মেটালয়েড আমাদের পিরিয়ডিক টেবিলে রয়েছে, এবং 7টাই তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, আমাদের খাবারে স্টার্চ বা চিনি, স্টার্চ ও চিনি ড্যাশের রূপ প্রোটিন, চর্বি, ভিটামিন এবং কার্বোহাইড্রেট। যেখানে স্টার্চ এবং চিনির কথা থাকবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এবং এখানে একটা জিনিস মনে রাখবে, কার্বোহাইড্রেটের যে পাচনটা, ঠিক আছে, সেটা কোথা থেকে শুরু হয়? আমাদের মুখগহ্বর থেকে। কেন বলছি মুখগহ্বর থেকে? আমাদের মুখগহ্বরের মধ্যে কি থাকে? স্যালাইভা। ঠিক আছে, এই স্যালাইভা কিসে সাহায্য করে? পাচনে, কার্বোহাইড্রেট পাচনে সাহায্য করে স্যালাইভা। তো দেখো আজকে তোমাদের সাথে মোটামুটি 20টা পর্যন্ত প্রশ্ন, ঠিক আছে, টোটাল 20টা জিকে প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্ট থেকে আলোচনা করেছি। পরের দিনের ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগছে এবং পরবর্তী ক্লাস তোমরা করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।